নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। গোপালগঞ্জ ম্যাসাকার এই মুহূর্তে হ্যাশট্যাগ ট্রেন্ডিংটা গোটা বিশ্বে ক্রমশ কিন্তু ছড়িয়ে পড়ছে। ঠিক এমনটাই হয়েছিল 1971 সালে। সেই ঘটনা দিয়ে আমি একটু শুরু করি যে 25শে মার্চে যখন অপারেশন সার্চলাইট সংগঠিত হলো। অপারেশন সার্চলাইটের পর বাংলাদেশে পাকিস্তানের যে মিলিটারি যে ভয়ঙ্কর নারকীয় অত্যাচার বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কম্বিং অপারেশনস করছে এবং অসংখ্য মানুষকে হত্যা করছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। কিন্তু তখন তো আর এরকম ইন্টারনেট ব্যবস্থা ছিল না বা অবরুদ্ধ এই পরিস্থিতিতে যদিও বা কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গিয়ে পৌঁছচ্ছে, কিন্তু সেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে গতিতে খবরেগুলো আসা দরকার তখনও পর্যন্ত আসছে না। তারপর যে ঘটনাটা ঘটেছিল, পণ্ডিত রবিশঙ্কর জর্জ হ্যারিসনকে বলেছিলেন যে একটা কনসার্ট হোক, গ্লোবাল কনসার্ট। যে কনসার্ট জর্জ হ্যারিসন, রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর এবং তার সাথে আরও বব ডিলান, তারা সকলেই কনসার্ট করেছিলেন। প্রচুর টাকা উঠেছিল, প্রচুর টাকা, এবং গোটা পৃথিবী তার সঙ্গে জেনেছিল যে বাংলাদেশে জেনোসাইড চলছে। আর আজকে কিচ্ছু দরকার হয়নি। ইউনূসের এই যে সেনাবাহিনী, যে সেনাবাহিনীর কথা বিভিন্ন সময় আমি বিভিন্নভাবে প্রশংসা করেওছি শুরুর দিকে, যে সেনাবাহিনী কথা দিয়েছিল যে নিরস্ত্র জনতার উপর কোনো রকম গুলিবর্ষণ তারা করবে না, এই প্রতিশ্রুতি তাদের ছিল। 2 নম্বর বিষয় যেটা ছিল, তারা জানমালে রক্ষা করবে এবং একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা ব্যারাকে ফিরে যাবে। এই তো মোটা দাগে এই তো ছিল কথা। কিন্তু কথা রাখতে পারল না বাংলাদেশের সেনাবাহিনী। ইতিহাসের কাছে এক কলঙ্কজনক অধ্যায় তৈরি করল ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী। অনেকে বলবেন এত আহাহু করার কি আছে, গোপালগঞ্জ কি হয়েছে? কেননা যে দেখলাম গোপালগঞ্জে গিয়ে 2টো ছবি ইতিহাস বিখ্যাত হয়ে থাকবে। একটা ছবি রীতিমতো যারা গোটা বিশ্বের বিবেকবান মানুষ, সেখানে হচ্ছে প্রায় অর্ধমৃত একজনের উপর মিলিটারির বুট, সে বুট দিয়ে পিষছে। যে মিলিটারি বুট, সারা বিশ্বের ক্ষমতা বা মিলিটারির কাজ কি? মিলিটারির কাজ তো সেটাই যে দেশের মানুষকে রক্ষা করা, দেশের মানুষকে যে রক্ষা করার বিষয়টা যে মিলিটারির কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেই বিষয়টাকে তারা উপেক্ষা করলো কিভাবে? এই ঘটনাটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক যে ঘটনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই ছবিটা। আরও একটা ছবি যেটা গোটা পৃথিবীর যারা মিম বানান তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে, সেটা হচ্ছে এই হাসনাত আবদুল্লাহ এবং তার সাথে সার্জিস আলম, এই দুজন মিলিটারির কনভয়ের মধ্যে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে। তার কারণ তখন জনতা, তারা একেবারে প্রস্তুত তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবার জন্য। তার আগে বলেছিল মুজিববাদের কবর দিতে তারা এসেছে। মুজিববাদের কবর দিতে গিয়ে প্রথম পর্বে তারা যা করলো তাতে হচ্ছে যে তাদের মিলিটারি আশ্রয় দিল। এই মিলিটারি কিন্তু দেখা গেছিল 5ই আগস্টের আগে তারা চুপচাপ ছিল, যে কারণে হচ্ছে ফুলের মালা দিয়ে তাদেরকে কেউ গোলাপ ফুল ছুঁড়ে দিয়েছিল মিলিটারির কাছে। মাঝে একটু মিলিটারির উপরে তারা অনাস্থা তৈরি করেছিলেন এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। তারপর তারা ক্যান্টনমেন্টে গিয়ে দাওয়াত পান, ভালো হন, তারপর সব ঠিকই হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর আইএসপিআর থেকে যে বক্তব্য রাখা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর জায়গা থেকে যে বক্তব্য রাখা হয়েছে, সেই বক্তব্য সেখানে এমনই বক্তব্য, সেখানে তারা বলেছে যে তারা যা করেছে ঠিক করেছে, তারা দরকার পড়লে আরও তারা করতে প্রস্তুত, এমনটাই হচ্ছে মনোভাব। এ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী দিনে আরও একটা রিটালিয়েশন আসতে চলেছে হয়তো বাংলাদেশে গোপালগঞ্জে, বিশেষ করে মার্চ টু গোপালগঞ্জ। তার কারণ অন্যান্য জায়গায় হচ্ছে এমনি পদযাত্রা, মার্চ টু গোপালগঞ্জ যেখানে মুজিবুর রহমানের সেখানে সমাধি,
রয়েছে সেই সমাধিকে ধ্বংসস্তূপে পরিণত করার যে প্রথম পরিকল্পনা তাদের ব্যর্থ হয়েছে। এবার দ্বিতীয় আরও অনেক জায়গায় এই ধরনের ঘটনা তারা যে ঘটাতে চলেছে বিভিন্ন সময়, তার একটা ইঙ্গিত দিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কি বলছে একবার শুনুন। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। যে নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব। ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণ অভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে, আপনাকে তার কথা বলতে হবে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাআল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। এই ঘটনার পর স্বাভাবিকভাবে গোপালগঞ্জে আতঙ্ক নেমেছে এবং হচ্ছে তারা সরাসরিভাবে দুষছেন হচ্ছে ইউনূসকে। ইউনূস সাহেব তিনি যেভাবে এসেছিলেন, তার নিয়োগকর্তারা গেছিলেন গোপালগঞ্জ দখল করতে, তার নিয়োগকর্তা ছাত্র যারা, এবং হচ্ছে কন্ট্রোল রুম সামলাচ্ছেন যে একজন, যিনি হচ্ছে বিশিষ্ট, তিনি উপদেষ্টা, খুবই অল্প বয়সী উপদেষ্টা, 24-25 বছর হয়তো বয়স হবে তার, সজীব আহমেদ ভুইয়া। তিনি আবার AK-47 স্পেশালিস্ট। মাঝে মধ্যে একটু ভুলে যান, মানে একটু স্মৃতিভ্রম হয়, মানে বন্দুক বাড়িতে থাকে, ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে দৌড়ন। তিনি সেখানে বসে, এবং তার পাশে অনেকটা হচ্ছে যে যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার কাছ থেকে নাকি শোনা যাচ্ছে যে ইনস্ট্রাকশনস তিনি দিয়েছেন, কারণ পুলিশ রাজি হয়নি। পুলিশের সাথে যা ব্যবহার এই জুলাই অভ্যুত্থানকারীরা করেছে, পুলিশ তাই নিরস্ত্র জনতার উপর চালাতে কোনো রকম রাজি হয়নি। তারপর সেখানে দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার, এবং গোটা পৃথিবীতে সেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও, যেখানে গুলিকর, ডাইরেক্ট গুলিকর, যেখানে আর কি তারপর হচ্ছে গুলি চালানো শুরু হয়, যাতে নিহত হয়েছেন অফিসিয়ালি 4 জন, কিন্তু অনেকে আহত হয়ে রয়েছেন, তাদের চিকিৎসা বা কোনো কিছু প্রায় অবরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে গোপালগঞ্জ। এবং বলা যায় সেই গোপালগঞ্জ যা মুক্তিবাহিনী বা চেতনার, মুক্তি চেতনার এক অনন্য প্রতীক, যেখানে জন্মেছিলেন এবং কবরস্থ রয়েছেন শেখ মুজিবুর রহমান, যিনি শতাব্দীর সেরা বাঙালির মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব। এই স্পিরিট যেটা দেখিয়েছিল গোপালগঞ্জ, আগামী দিনে সেই স্পিরিট কতটা বজায় থাকবে এটা খুব, কেন গোপালগঞ্জের দুর্গ তারা যে ভাঙবেই, এর জন্যে গোটা বলা যায় যে এই সমস্ত যারা উপদেষ্টা রয়েছে, ইউনূস বাহিনী, সেনাবাহিনীর একটা বড় অংশ, এন্টায়ার হয়তো তাদের জন্যে বিপদে পড়লে জামাত ইসলাম এবং মনে মনে বিএনপি যে যা কিন্তু যে রাজনৈতিক শূন্যতা তৈরি করার চেষ্টা হচ্ছে, তা বাংলাদেশকে এক গভীরতর সংকটের মধ্যে নিয়ে গিয়ে ফেলবে কিনা, এই প্রশ্নগুলো খুব জরুরি হয়ে সামনে গিয়ে দেখা দিচ্ছে। আমরা এ বিষয়ে অবশ্যই যাব। আপনারা ফোনে আপনাদের মতামত জানাবেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, বিজেপির মুখপাত্র হিসেবে স্টুডিওতে রয়েছেন, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং সরাসরি রয়েছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে সাজিদুর রহমান সোহান, তরুণ বয়সী ছাত্রলীগ নেতা, এবং তিনি আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন।
আমি প্রথমে সাজেদুর রহমান সোহান থেকেই শুরু করব। সাজেদুর, প্রথমে অবশ্যই মিলিটারি এই যে একটা আক্রমণ পুলিশ ওখানে এবং হচ্ছে যারা উপদেষ্টা তাদের পলায়ন এবং হচ্ছে যে বুট পরে যেভাবে পিষে মারা, এইগুলো গোটা পৃথিবীতে আজ ভাইরাল হয়ে গেছে। আমরা এই বিষয়গুলো মানবাধিকার লঙ্ঘনের এক জঘন্যতম ইনস্ট্যান্স হিসাবেকেই দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন, এই কিছুক্ষণ আগে নাহিদ ইসলামের শুনলাম বক্তব্য, আবার তো মনে হচ্ছে বক্তব্য থেকে তো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে গোপালনগরে আবার তারা অ্যাকশন নামাবে, গোপালগঞ্জে আবার তারা অ্যাকশন নামাবে। কিন্তু নিরস্ত্র অবস্থায় এই ধরনের এই তরুণ বয়সী যারা, মানে যাদের অনেকটাই তোমাদের এই ছবিগুলো অনেককেই বলছেন মনে করিয়ে দিচ্ছে আর কি সেই সময় অপারেশন সার্চলাইটের সময়, তারপরে হচ্ছে সেই সময়কার ছাত্রলীগ যারা মুজিব বাহিনী তৈরি করে দিয়েছিল এবং পরে একদম যা মুক্তিযুদ্ধে একদম চূড়ান্ত সফলতা নিয়ে এসেছিল। এই গড় রক্ষকারের এই লড়াই, তার কারণে এটা এখন গোপালগঞ্জ একটা প্রতীক হয়ে গেছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে, এটা একটা প্রতীক হয়ে গেছে। এই গড় রক্ষা করার জন্য কি আদপে সম্ভব যেভাবে আমরা দেখলাম গুলিবাজ চলেছে? সাজেদুর রহমান সোহান, কি বলবে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই অনলাইনের মাধ্যমে দেখেছেন যে আমাদের গোপালগঞ্জে বিগত 16ই জুলাই কি ঘটেছে। তো আমি বলতে চাই যে গোপালগঞ্জ আমাদের জন্মভূমি, সেইখানে জন্ম নিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জাতির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আপনারা জানেন যে গোপালগঞ্জে যেহেতু বঙ্গবন্ধুর জন্ম, সেহেতু আমরা অনেক গর্ব করে গোপালগঞ্জবাসী সেই জায়গাটায় মানে আমরা গর্বের সাথে ধরে রাখছি। তো আপনারা জানেন এনসিপি নামক একটি অনিবন্ধিত দলের নেতাকর্মীরা গোপালগঞ্জে তাদের কর্মসূচিকে কেন্দ্র করে তারা যে উস্কানিমূলক এবং হুমকিমূলক বক্তব্য প্রদান করেছে, এগুলো আপনারা জানেন। আপনারা দেখেছেন তারা বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার যে বাসভবন, তার যে সমাধিসৌধ আছে, সেইগুলো 32-এর ন্যায়, ধানমন্ডি 32-এর ন্যায় তারা বুলডোজারকে ভেঙে দিতে চেয়েছে। এবং তারা আরো বলেছে যে বুলডোজারকে ভেঙে দিতে চেয়েছে এবং তারা আরো বলেছে তাদের পদযাত্রা সব জেলায়, তারা 64 জেলায় পদযাত্রা করতে চেয়েছে। কিন্তু তারা গোপালগঞ্জের বেলায় তারা বলেছে যে আমরা লং মার্চ টু গোপালগঞ্জ, মানে গোপালগঞ্জ তারা স্বাধীন করতে আসবে, এরকম পোস্ট তারা করেছে। তো এর থেকে আপনারা বুঝতে পারছেন যে তারা গোপালগঞ্জবাসীদের একটা হুমকিমূলক বক্তব্য দিয়েই তারা গোপালগঞ্জে আসতেছে। মানে আমাদের যারা সাধারণ জনগণ দল মত নির্বিশেষে যারা গোপালগঞ্জের জন্মস্থান, তারা আপনার এই এনসিপি নামক এই অনিবন্ধিত দলকে প্রতিহত করার জন্য তারা সর্বাত্মকভাবে ভূমিকা পালন করেছে। এবং বঙ্গবন্ধুর সমাধি, যেটা আমাদের গর্বের জায়গা, সেই সমাধিকে রক্ষা করার জন্য গোপালগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের প্রতিহত করার জন্য। তারা যেন গোপালগঞ্জের মাটিকে অপবিত্র করতে না পারে, সেই জন্যই আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে একটি অনিবন্ধিত দলের মানে প্রোটোকল দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব, মানে আপনারা দেখেছেন তাদের 5টা-6টা লোকরে কিভাবে মানে প্রোটোকল দিয়েছে। তারা তো কোনো সরকারি দলও না, তারা তো কোনো রাজনৈতিক কোনো নিবন্ধিত দলও না। তো তাদের প্রোটোকল দেওয়ার জন্য গোপালগঞ্জের নিরীহ মানুষের বুকে এইভাবে গুলি করলো, যার জীবনে 1971 সালের পরে কখনো মনে হয় বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর মানুষ কেউ দেখে না এখনো। এই যে বলছে যে তোমরা আগে থেকে বুঝতে পেরেছিলে, যেহেতু ঘোষণাটা সার্জিস আলম বা এরা আগে থেকেই দিয়েছিল ফেসবুক পোস্টের মাধ্যমে, প্রস্তুতি ছিল। তো এই যে প্রস্তুতি, কিন্তু এইরকম যে মিলিটারি গুলি চালাতে পারে এইরকম কি একটা ধারণা কি তোমাদের ছিল যে এরকম হলে হতে পারে? না না না, আমাদের কোনোই ধারণা ছিল না যে সেনাবাহিনী গুলি করবে এরকম। আমি আমার বয়সে এখনো দেখি নাই যে সেনাবাহিনী গুলি করে কোনো মানুষের উপর মানে এইভাবে জুলুম করছে। এবং সেই জুলুম থেমে নাই। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন গোপালগঞ্জে 144 ধারা জারি ছিল এবং এখনো গোপালগঞ্জে 144 ধারা জারি আছে। বাড়ি বাড়ি যায় নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ইয়ং ছেলেদের পাইলে, পুরুষ মানুষদের পাইলে তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোনো মামলা ছাড়া। আপনি দেখেছেন যে আমাদের নিরীহ 4-5 জন মানুষকে অলরেডি তারা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে প্রকাশ করেছে যে মৃত, কিন্তু আসলে মৃতের সংখ্যা কত এটা সঠিক এখনো জানা যায়নি এবং অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো সন্ধান আমরা পাচ্ছি না।
এবং আজকে দেখেছেন যে নৌবাহিনী সহ কোস্ট গার্ডের সদস্যরা নৌপথে আমাদের চারিপাশ ঘিরে রাখছে এবং আজকে রাতে তারা আরো অভিযান চালাবে এবং নিরীহ মানুষদের উপর অত্যাচার তারা মানে এখনো চালিয়ে যাচ্ছে। আজকের রাতে অভিযান চলবে, যেহেতু নৌবাহিনী ঘিরে রেখেছে বিভিন্ন জায়গা, এটা তো সাংঘাতিক কথা। আমি আসবো যে যদি এই ধরনের একটা প্রতিবেশী রাষ্ট্রে আমরা জানি যে ভারতের বন্ধু রাষ্ট্র হিসাবে আমরা চিরকালই ভেবে এসেছি, যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও সেখানে যে আশঙ্কার কথা বলা হচ্ছে, যেটা কারণ কিছুক্ষণ আগে নাহিদ ইসলামের বক্তব্য তুমি শুনলে যে রিটালিয়েশনসের কথা, দেখে নেবার কথা, এবং সেদিনকে যেভাবে গুলিকর, ডাইরেক্ট গুলিকর, এগুলো আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে আমরা রয়েছে একটু স্তম্ভিত। তুমি অনেক প্রোগ্রামে অনেক সময় এটা ডিফার করেছো আমার সাথে, অনেক সময় হচ্ছে সেনাবাহিনী নিয়ে, বিশেষ করে ওয়াকারুজ্জামানের উপর আমার একটা আস্থা ছিল, সংস্কৃতি প্রবণ মন, এইরকম কথা বলেছে, কিন্তু কোনো সেনাবাহিনী নিজের দেশের জনগণের উপর গুলি চালাবে, এই অচিন্তনীয় ব্যাপার। যে সেনাবাহিনী ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সের সাথে যুক্ত থাকে, এরকম একটা জায়গা থেকে তো কোথাও একটা স্বাভাবিকভাবে একটা কি প্রতিক্রিয়া আশা করব আমরা ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছ থেকে। এই সেনাবাহিনী, ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যে সেনাবাহিনী, কিছুদিন আগে একটা আপনার সাক্ষাৎকার দেয়। সেই সাক্ষাৎকারে উনি বলেন যে সেনাবাহিনী কোনো মানুষ বা জনগণের উপরে গুলি চালাবে না, যেমনটা 5ই আগস্ট বা 4 আগস্ট বা 3রা আগস্ট চালায়নি, মানে 2024 সালের 3রা আগস্ট, 5ই আগস্ট বা 4ই আগস্ট চালায়নি বাংলার বা বাংলাদেশের জনগণের উপরে। সুতরাং এবারও আমরা কোনো রকমভাবে গুলি চালাবো। একটু হয়তো আমাদের বুঝতে ভুল হয়েছে, বিশ্বের আপামর জনগণের বুঝতে ভুল হয়েছে, যে উনি বলতে চেয়েছিলেন যে আমি গুলিটা রাজাকারদের উপরে চালাবো, আমি সাধারণ রাজাকার বাদ দিয়ে অন্য লোকদের, অন্য জনগণের উপরে গুলি চালাবো, মানে ওই কথাটা ভেতরে উনি চেপে রেখেছিলেন। সেটাই তো বোঝা যাচ্ছে আজকে। আপনি ভাবুন, এই যে সন্ত্রাসীরা, এই সন্ত্রাসীরা আপনার যাওয়ার আগে ওখানে বলছে যে আজকে একটা বুলডোজার, যেটা আমাদের এখানে বুলডোজার বলে, ওইখানে আপনার কি ভেগু নাকি বলে, তো ওইখানে একটা ভেগুর দাম কত, এরকম একটা স্ট্যাটাস দিয়ে এরা যাচ্ছে হচ্ছে গোপালগঞ্জ। আপনি ভাবুন, যে সন্ত্রাসীরা আপনার 32 নম্বর ধানমন্ডি ভাঙলো, যে সন্ত্রাসীরা আপনার একের পর এক তোলাবাজি করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ইউনূস সরকারের পুলিশের সাহায্য নিয়ে, আপনি একটু ভাবুন যে সেই রাষ্ট্রে আর কোনো কিছু অবশিষ্ট থাকে? একটা সন্ত্রাসীতে স্টেট স্পন্সর সন্ত্রাসী এরা, এই যে যতগুলো নাম বললেন আপনি, এরা হচ্ছে স্টেট স্পন্সর্ড সন্ত্রাসী। এবং এই স্টেট স্পন্সর্ড সন্ত্রাসীর জন্য আপনি ভাবুন, একটা স্মৃতিসৌধ, একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি হচ্ছে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি, 32 নম্বর যে বাড়িটা, সেটাকে পর্যন্ত ভাঙা হলো একদম পুলিশের সামনে দাঁড়িয়ে। পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকে দেখেছে এবং পুলিশ তাদেরকে হেল্প করেছে। আজকে এই যে মব সংস্কৃতির জন্ম হয়েছে বাংলাদেশে, এর জন্য যদি একমাত্র অনানালি কেউ দায়ী থাকে, সেটা হচ্ছে ইউনূস এবং তার পৃষ্ঠপোষক এই ডিপ স্টেট, যারা গণতন্ত্রের কথা বলে, যারা প্লুরালিজমের কথা বলে, যারা বহুত্ববাদের কথা বলে, যারা বলে বহুত্ববাদ ছাড়া অসম্ভব, গণতন্ত্র ছাড়া পৃথিবী বাঁচতে পারে না, তারা আজকে সব থেকে বড় অগণতান্ত্রিকের পরিচয় দিচ্ছে। তাদের জন্য বাংলাদেশে আজকে দুরবস্থা, তাদের জন্য একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে, তারাই রেসপন্সিবল। এবং এর জন্য ইউনূসের অবিলম্বে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তাকে বাতিল করা উচিত। কিন্তু তারা এটা একটা খুব আশ্চর্যজনক ঘটনা যে নোবেল পুরস্কারের যারা দিয়েছেন, পৃথিবীর অনেকে নোবেল লরিয়েট আছেন, শান্তির জন্য অনেকে পেয়েছেন, সাহিত্যে পেয়েছেন, অর্থনীতিতে পেয়েছেন, তারাও কি এখন এই খবরটা জানেন না যে এরকম একজন নোবেল লরিয়েট যিনি দেশ চালাচ্ছেন মানে নির্বাচিত না হয়ে, তারাও কোনো রকম করবে না? এটা তো ভয়াবহ। আজকে দাঁড়িয়ে ধরো একজন খুবই অল্প বয়সী একজন ছাত্র নেতা, সে গোপালগঞ্জ ওই অঞ্চল, টুঙ্গিপাড়া ওই অঞ্চলেরই সে হচ্ছে ছাত্রলীগ নেতা সাজেদুর, বলছে যে আজকে যে ঘটনা বলছে সেটা তো মারাত্মক, যে কোনো মুহূর্তে অ্যাকশন নামবে আজকেও। এবং তার আগে নাহিদ ইসলাম সে হাসতে হাসতে বলছে যে মানে খুব এই জিনিস চলছে গোটা, মানে এই জায়গাটা তো ভয়ঙ্কর। মানে এটা তো নিঃসন্দেহে ভারতের, আমি তো বলবো যে ইমিডিয়েটলি ভারতের পররাষ্ট্র মন্ত্রক বা তাদের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তোমরা এটা জানো যে এরকম পরিস্থিতি জানানো হচ্ছে। এবং আমাদের পরিষ্কার বার্তা, এই মব সংস্কৃতি চলতে পারে না, এই অগণতান্ত্রিক পরিবেশ চলতে পারে না।
তো অহিংসা পরম ধর্ম, ধর্মহিংসা ততই বছর আমরা বিশ্বাস করি। বাংলাদেশে যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশ যদি মব সংস্কৃতির রাষ্ট্রে পরিণত হয়, যেটা ভারতবর্ষের জন্য থ্রেট, এবং এরা সম্পূর্ণভাবে ভারত বিরোধী। এই নাহি আপনার সার্জিস হাসনা, এরা সম্পূর্ণভাবে পাকিস্তানপন্থী জঙ্গিবাদী, যারা আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা জসিমউদ্দিন রহমানকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো সুতরাং এদের কোনো ক্ষমা নেই, বিচার এদের হবে, এবং এদের বিচার এমনভাবে হবে যে যেটা আপনি দেখেছেন সাদ্দাম বা গাদ্দাফির সঙ্গে যেটা হয়েছে, আগামী দিনে সেই বিচার এদের জন্য ওয়েট করছে। আর আপনি বলছিলেন যে নোবেল প্রাইজ নিয়ে, নোবেল প্রাইজ কোনোদিনই এদেরকে এর নোবেল প্রাইজ উইথড্র করবে না। তার কারণ হচ্ছে এরা হচ্ছে, এদের ইউনুসের রাজনৈতিক প্রভু হচ্ছে এরা। তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ইউনুসকে বসিয়েছে বাংলাদেশের মাটিতে। স্বার্থটা কি? স্বার্থটা হচ্ছে ওই চিটাগাং পোর্ট ইউজ করে তারা ওখানে একটা ঘাঁটি বানাতে চায়, যেটা শেখ হাসিনা যদি ওই দিন মাথা নত করতো এই ডিপ স্টেটের সামনে, হয়তো এই দিন দেখতে হতো না শেখ হাসিনাকে। শেখ হাসিনা মাথা নত করেনি বলে আজকে শেখ হাসিনাকে উৎখাত হতে হলো, একটা গণতান্ত্রিক সরকারকে, নির্বাচিত সরকারকে উৎখাত করলো দেশের জন্য। যে শেখ হাসিনা দেশের জন্য, তিনি তা বারবার বলেছেন দেশের জন্য, বাংলাদেশের, তার অডিও বার্তা সেই সময় খুবই, যে তিনি এই শর্তে রাজি হননি বলে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হলো। এবং তিনি যদি রাজি হতেন তাহলে এই যে, এবং তার সাথে যারা আজকে ক্ষমতায় এলো তারা বারবার বলে যাচ্ছে পতিত ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট হাসিনা দিয়ে, তারপর যে পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে সেটার জন্য সত্যি কী বা বলার রয়েছে। আমাদের পরিষ্কার মনে আছে শেখ হাসিনা তখন বলেছিলেন একটা কথা, যে যখন গুলি চলেছিল সম্ভবত 14ই জুলাইয়ে, এবং একটা বড় রকমের ঘটনা যেহেতু ঘটেছিল, এবং আবু সাইদ এরা তখন নিহত হয়েছিলেন। গুলিবিদ্ধ মানুষের চিকিৎসার জন্য সর্বোচ্চ লেভেলে শেখ হাসিনা প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু যারা আহত হয়ে রয়েছেন এরকম অনেকের নাকি হদিশ পাওয়া যাচ্ছে না, এরকম বিভিন্ন খবর আসছে, সেটা যাচাই করে নেব আমি সাজেদুরের কাছ থেকে। কিন্তু তার আগে একটা জনমতের দূরভাষায় একজন যোগদান করতে চেয়েছেন, জনমত আপনাদের জন্য, আপনারা মতামত দেবেন অবশ্যই। প্রদীপ সরকার, পানিহাটি, বলুন। হ্যাঁ, পানিহাটি নয়, প্রদীপ সরকার, বাগুইহাটি। হ্যাঁ, বাগুইহাটি, বলুন। হ্যাঁ, আপনাদের মতো কয়েকটা চ্যানেল শুধুমাত্র আমাদের জনগণের সঙ্গে কথা বলার যে সুযোগটা করে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার প্রথম বলছি যে আমাদের যে নাগরিক আমরা কিনা সিএ অথবা এনআরসি, সেটা আপনি একমাত্র, তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, সেই সময় ভারতবর্ষে পরাধীন ছিল। ইংরেজরা বলতে পারবে, আপনারা ইংরেজদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আর হচ্ছে গিয়ে পাহেলগাঁওয়ের ব্যাপারে সুজিত বাবু, এপ্রিল মাসের 22 তারিখে যে ঘটনাটা ঘটেছে, আমি ঠিক তার 5 দিন বাদে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম পাহেলগাঁওটা কি ভারতবর্ষের ভেতরে? ভারতবর্ষের ভেতরে হলে আপনি আমাকে বলবেন, তারপরে যা যা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যারা যে সংবাদ পরিবেশন করে, আমরা সাধারণ জনগণ বসে খবর শুনি, দাঁড়িয়ে। বেশ, আমি আজকে আসলে এমন একটা বিষয় নিয়ে রয়েছি যেটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ব মানবাধিকারের ঘটনায়। এটা একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বাংলাদেশ, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া। আমরা এই বিষয় নিয়ে আজকে একটু রয়েছে। অবশ্যই আপনি যেটা বলেছেন সিএ, এনআরসি বা ভারতবর্ষের জঙ্গি সন্ত্রাসবাদ, আমরা প্রত্যেক দিন এই বিষয়টাকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাখছি, এবং তার সাথেও বাংলাদেশের এই ঘটনাকে রয়েছে। আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানান। আমি আসবো সাজেদুরের কাছে, সাজেদুর রহমান সোহান। এই যে ঘটনা হয়েছে, শেখ হাসিনার একটা অডিও বার্তা তারপরে এসছে, সেখানে তিনি অনেকেই বলছেন এই যে সার্জিস আলম বা সজীব আহমেদ ভূঁইয়া, এরা অনেকেই এদের মধ্যে ছিল ছাত্রলীগ করত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের ভেতরে এই যে রাগ, প্রতিহিংসা, এই যে ভয়ঙ্কর এই বিদ্বেষ, এই পরিস্থিতি তৈরি যেটা হয়েছে, পরিস্থিতি থেকে কি বাংলাদেশ বা আওয়ামী লীগ বেরিয়ে আসতে পারবে? কেননা সকলেই দেখছি বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম সবসময় বলছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, এই নিষিদ্ধকরণ, আর্মি, রিপ্রেশন, এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ, মানে আজকের যারা শেখ মুজিবুর রহমানের ভাবাদর্শের যারা অনুগামী, তারা কি এই প্রবল এই সংঘর্ষের মধ্যে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে?
ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই, একটি অসাংবিধানিক একটি দল, একটি সরকার যারা মানে মানুষের জনসমর্থন না নিয়েই চেয়ার দখল করে ক্ষমতায় বসেছে, তারা আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সেই নিষিদ্ধ তো আমরা আওয়ামী লীগ মানি না, বাংলাদেশের জনগণ মানে না, এবং তাদের এই নিষিদ্ধতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবো, এবং এই জঙ্গিদের হাত থেকে আমরা এই দেশকে রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতেছি। এবং আরেকটা যে প্রশ্ন, যে আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদ সূত্রগুলো বলছে বহু মানুষ আহত হয়েছেন, অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, নিহতের সংখ্যা বা আহত কতজন হয়েছে একটু জানতে চাইবো। আহতর সংখ্যা এখনো সঠিক জানা যায়নি, তবে অনেকে তাদের ভয়ের জন্য চিকিৎসা নিতেও হসপিটালে যাইতে সাহস পাচ্ছে না। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সংবাদপত্রগুলো আমাদের সঠিক সংবাদটাও প্রচার করতেছে না। তারা কেন করতেছে না সেটাও আমরা জানি না। আপনারা জানেন যে সঠিক যে নিউজ, অন্ততপক্ষে সংবাদপত্রের যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা যদি আমরা লক্ষ্য করতে পারতাম তাহলে সব মানে সঠিক সংবাদগুলো তারা প্রচার করতো। তারা 5ই আগস্টের যে হত্যাকাণ্ড, সেইখানে তারা দেখেছে যে সেনাবাহিনী কোনো গুলি করে নাই, পুলিশ তাদের নিজেদের রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ছে, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সেখানে তারা তাদের মেটিকুলাস ডিজাইনের অধীনে তারা কিছু ছাত্র নিজেরাই 7.62 গুলিতে হত্যা করেছে, এবং সেই দোষ চাপিয়েছে শেখ হাসিনার উপর, আমাদের নেত্রীর উপরে চাপিয়েছে। নেত্রী যদি হুকুম দিত তাহলে সেনাবাহিনী কেন গুলি করলো না? সেনাবাহিনী চাইলে কি পরিস্থিতি সামাল দিতে পারতো না? নেত্রী যদি সত্যি ক্ষমতা মানে মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চাইতো তাহলে শেখ হাসিনার কেউ নামাইতে পারতো না। শেখ হাসিনা ক্ষমতা একমাত্র ছেড়েছে যে সে গুলি করে নাই, তার জনগণ চায় না, সে জনগণের চাপে সে চলে গেছে। কিন্তু এটা যে একটা ষড়যন্ত্র সেটা এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছে। এই সমস্যা বেশি দিন থাকবে না। এই বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে এতে ষড়যন্ত্র, খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা রাজপথে এর মোকাবেলা করব, এটাই বলবো। মানে আগামী দিনে কি বিভিন্ন জেলা মানে গোপালগঞ্জের উপর যদি পুরোটা আসে, তো অন্যান্য যে জায়গাগুলো থেকে আগামী দিনে ছাত্রলীগ যুবলীগ সেই তারা নামবে? তার কারণ হাসনাত থেকে শুরু করে নাহিদ ইসলাম এরা তো বলছে একদম পুরো উপড়ে ফেলবো, মুজিববাদের কোনো চিহ্ন রাখবে না তারা। ধন্যবাদ। যে দলটি এই দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে এবং এই দেশের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে, আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে সমগ্র বাংলাদেশি সাড়া দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। তো যে দলের অধীনে এই দেশ স্বাধীন হয়েছে, তার মানে এই দেশ থেকে সেই দলকে যদি উৎখাত করতে হয় তাহলে এই দেশ আবার সেই পাকিস্তানে ফিরে যাবে, আর নাইলে এই দেশ আবারও আওয়ামী লীগের অধীনে স্বাধীন হবে। দ্বিতীয়বার আবার এই জঙ্গি মুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে এবং এই দেশ সুষ্ঠুভাবে এদের বিচার কার্য পরিচালনা হবে এই বাংলাদেশের মাটিতে। আমি আসবো তোমার কাছে। উদয়ন চক্রবর্তী যাদবপুর থেকে জনমতে অংশ নিচ্ছেন। হ্যাঁ বলুন উদয়নবাবু। আচ্ছা, আমি এই মুহূর্তে যাব ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্রবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে জনমতে। থ্যাংক ইউ। হ্যাঁ সৌমিত্রবাবু, আপনি নিশ্চয়ই এটা অবহিত যে আগামী এই যে সময়টা, আজকে আমাদের সাথে একজন তরুণ ছাত্রলীগ নেতাও রয়েছেন আর কি, সেখানেই যেখানে ঘটেছে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, এইসব জায়গা আপনার পরিচিত। এই জায়গায় আপনি দেখুন যে সেনাবাহিনীর বুট কিভাবে একজনকে মেরে দিল, গোটা পৃথিবীতে এটা নিয়ে চিৎকার পড়ে গেছে। আমরা বহু অনুষ্ঠানে আপনার সাথে আমি কমিউনিকেট করেছি, দূরভাষে কথা হয়েছে, নিউজ রুমে কথা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি একটা রেসপেক্ট রয়েছে। ওয়াকারুজ্জামান তার যে বলেছিল জানমালের রক্ষা করবে, কিন্তু এই যে নাগরিক, এই যে ছাত্রলীগের এদেরকে যেভাবে আর কি পুলিশ আর কি ডিরেক্ট গুলি চালালো, মিলিটারির জায়গা থেকে ডিরেক্ট গুলি কর, এই যে ফুটেজ, এবং শোনা যাচ্ছে যে আজকে নৌবাহিনী নাকি বিভিন্ন জায়গায় ঘিরে রেখেছে, রাত্রিবেলা আবার একটা অ্যাকশনের আশঙ্কা করা হচ্ছে। নাহিদ ইসলামের কথার মধ্যেও তেমন ইঙ্গিত আছে। এটা কি ব্যাখ্যা দেবেন এর, মানে কি ব্যাখ্যা হতে পারে কর্নেল সৌমিত্র রায়?
হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের চ্যানেলে আপনি দেখাচ্ছেন, এটা এত যে নিন্দনীয়, এটা নিন্দা করার কথা আমার কাছে নেই। সেনাবাহিনী যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে ছাত্রদের সঙ্গে, তাহলে সেই সেনাবাহিনীকে আমি টেররিস্ট সেনাবাহিনী বলবো। আর জানি না, ওরা যদিও কমব্যাট ড্রেস পরে আছে, হাতে লাঠি নিয়ে আছে, এরা অ্যাকচুয়ালি সেনাবাহিনী না বাংলাদেশের মধ্যে নানা ধরনের সিকিউরিটি অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু সেনাবাহিনীর মতো ড্রেস করে থাকে। এই যে সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি, যারা ইমেজগুলো দেখতে পাচ্ছি, তাদের হাতে কিন্তু লাঠি। নর্মালি সেনাবাহিনী কিন্তু হাতে লাঠি নিয়ে এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করে না, তাদের ওয়েপন থাকবে। তাই এটা দেখছে যে সিস্টেমই হোক, এই যে ইউনিফর্ম যে লোকগুলো লাঠি, হ্যাঁ ওয়েপনও আমি দেখতে পাচ্ছি তাদের হাতে। এটা ওয়াকারুল জামান বড় বড় কথা বলে যাচ্ছিল, আমরা তো ভেবেছিলাম যে ওয়াকারুল জামান একজন ব্যালেন্সড আর্মি অফিসার, কিন্তু এটা দেখতে পাচ্ছি যে হি ইজ টোটালি একটা সাইড নিচ্ছে। স্টুডেন্টদের ওপর যেভাবে এই আক্রমণ করালো, এটা এত নিন্দনীয়। তার কারণ শেখ হাসিনার সময় কিন্তু, যখন শেখ হাসিনা বলেছিলেন যে এই ভায়োলেন্ট স্টুডেন্ট যারা ঢাকা টেলিভিশন স্টুডিও জ্বলিয়ে দিল, রেডিও জ্বলিয়ে, স্টেশন জ্বলিয়ে দিল, মেট্রো ডিস্ট্রয় করে দিল, তাদের ওপরে সেনাবাহিনীকে বলেছিল তোমরা কঠোর পদক্ষেপ নাও। সেনাবাহিনী কিন্তু তখন গুলি চালাতে অস্বীকার করেছে, তারা বলেছে এরা আমাদের লোক, এদের ওপরে আমরা মারবো না। কিন্তু এখন একটা উল্টো ব্যাপার দেখছি, যেটা অত্যন্ত নিন্দনীয়। আর মানব অধিকারের দিক থেকে তো টোটালি এটা একটা কেস তৈরি হয়, যেখানে পুরো বাংলাদেশের সেনাবাহিনী শুড বি কাস্টেড। তারা কেন এই ধরনের ছাত্রদের ওপর এই ধরনের একটা আক্রমণ করছে? আমরা তো ছাত্রদের হাতে কোনো বোমাও দেখতে পাচ্ছি না, কোনো ওয়েপনও দেখতে পাচ্ছি না। ছাত্ররা একটা ডেমনস্ট্রেশন করছিল টু সেভ মুজিব রহমানের কবরস্থল, আর সেখানে ছাত্রদের ওপর এই ধরনের একটা আক্রমণ, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। আমার মনে হয় এটা বাংলাদেশের সময় এসছে যে এরা বেশি দিন এই একটা সরকার, যেটা টোটালি ইলিগাল সরকার, যার কোনো স্ট্যান্ডিং নেই, আর তাদের হয়ে সেনাবাহিনী এই ধরনের একটা অ্যাক্টিভিটিস করছে, এটা আনএক্সেপ্টেবল। ধন্যবাদ অনেক কর্নেল সৌমিত্র রায়। আপনি যেটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা, বলছে এই সেনাবাহিনী ছবি দেখে দেখে বললেন যে হ্যাঁ ঠিক কথা, কেন বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এখন, এবং ৭১-এর মুক্তিযুদ্ধে কর্নেল সৌমিত্র রায়ের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর একদম কমান্ড নিয়ে, এবং এইসব জায়গাগুলো নিয়ে বহু বিস্তৃত তার বক্তব্য বিভিন্ন জায়গায় রয়েছে। বলছে যে এই সেনাবাহিনীকে তিনি বলছেন যে এটা তো টেরোরিস্ট একটা অর্গানাইজেশনে গিয়ে দাঁড়িয়ে গেছে। এটাকে কী করে সেনাবাহিনীর কাজ তো দেশের মানুষকে রক্ষা করা, বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, দেশের মানুষের উপর এই গুলিবর্ষণ, তারপর যেভাবে বুটের লাথি যেভাবে করছে, যেখানে পুলিশকে দেখা যায়নি, কিন্তু পুলিশ বরঞ্চ আমি হয়তো যেটুকুনি জানতে পেরেছি, আরেকবার তাও একটু জেনে নিই। আচ্ছা, পুলিশ সেদিনকে তো গুলি বা এইসব কিছু চালায়নি, শুনছি নাকি পুলিশের যিনি এসপি রয়েছেন ওখানকার গোপালগঞ্জের জেলার, তিনি নাকি অস্বীকার করেছেন যে নিরস্ত্র কোনো জনতার উপর গুলি চালাবেন না। সাজেদুর, এটা কি ঠিক? পুলিশের এসপির বক্তব্যটাই সরাসরি ঠিক এটা বলবো না, কিন্তু তারা কোন ক্ষেত্রে কেন গুলি চালিয়েছে আপনারা তো সরাসরি দেখেছেন ফুটেজের মাধ্যমে। না, গুলিটা তো সেনাবাহিনী দেখা যাচ্ছে যে সেনাবাহিনী গুলিটা চালিয়েছিল। হ্যাঁ, সেনাবাহিনী গুলিটা চালিয়েছিল, কিন্তু তাদের সহযোগিতা করেছিল পুলিশ। কিন্তু পুলিশের তাদের জোর করে এই কাজটা করানো হয়েছে, তাদের ইচ্ছা ছিল না তারা গুলি করবে জনগণের উপর। পুলিশ তাদের নিজের ইচ্ছায় গুলি করেনি। তার মানে মিলিটারি পুলিশ মানে একদম যৌথভাবে, যদি এই কর্নেল সৌমিত্র রায়ের এই বক্তব্য কিন্তু খুবই, মানে এটা তো লোকে স্তম্ভিত হয়ে যাচ্ছে যে কোনো আর্মি অফিসারের কাছে, যে দেশেরই হোক। আপনি
আপনি যদি বলেন যে বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশ এরকমই আছে যে দৃশ্যটা আপনি দেখতে পেলেন, নিচে একটা মানুষ পড়ে রয়েছে মুমূর্ষু অবস্থায়, আর সেনাবাহিনীর বুক তার মাথার উপরে পড়ছে। এইটাই হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি। ঘটনা হচ্ছে এই বুটের তলায় জনগণকে রেখেছে, তলায় জনগণ, পুরো বাংলাদেশটা হচ্ছে বুটের তলায়। রাজাকার সেনাবাহিনী, এই যে বুট, তার নিচে রয়েছে সমগ্র বাংলাদেশ। এইটাই হচ্ছে আসল বাংলাদেশের মানচিত্র। এই ওয়াকারুজ্জামান, একে নিয়ে তো কি না কি করা হলো এই এনসিপি লিডারদের তরফ থেকে, ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত। আপনি ভাবুন, তাদের কাছে গিয়ে মাথা নত করতে হলো। তার মানে বাংলাদেশের সেনাবাহিনী আর সেনাবাহিনী নেই। বাংলাদেশের সেনাবাহিনী এখন ওই কিছু মব সন্ত্রাসীদের পদাতলে চলে গেছে। এরা নেই, এরা এনসিপির ক্যাডার, এরা সন্ত্রাসবাদীদের একটা ক্যাডারে পরিণত হয়েছে। না হলে আপনি বলুন আজকে যে কোনো দেশে, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র, এটা ভারত হতে পারে, আমেরিকা হতে পারে, বা যে কোনো রাষ্ট্র, কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের নেতা বলতে পারবে যে ধরুন মানে ট্রাম্প না অমুক, ট্রাম্প না, এটা বলা সম্ভব কোনোদিন? বলার পরেও তারপরে দাঁড়িয়েও সেই সেনাবাহিনীর প্রধান সে এইরকম অ্যাক্টিভিটিস করতে বাধ্য হচ্ছে। তার মানে সেই সেনাবাহিনী আজকে সেই সেনাবাহিনী থাকতে পারে? সেই সেনাবাহিনী আজকে এনসিপি আর এই সন্ত্রাসবাদীদের ক্যাডারে পড়বে। এবং তারপরে যে বক্তব্য যেটা এলো, এবং জাহাঙ্গীর আলম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, জাহাঙ্গীর আলম তার যে সে কন্ট্রোল রুমে থাকা, তারা এগুলোকে নির্দেশনা দিয়ে গেছে মানে সমগ্রভাবে যে কিভাবে করতে হবে। পুলিশ হেডকোয়ার্টার, ও হেডকোয়ার্টারে কারা ছিল? পুলিশ হেডকোয়ার্টারে ছিল ওই যে শীর্ষ সন্ত্রাসী আসিফ নজরুল। আপনি তো ভালো বলেন তার সম্বন্ধে, সে কিরকম টাইপের ব্যক্তিত্ব, সব থেকে ভালো পরিবেশন করতে পারবে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের হাতে গড়া, জানো তো জ্যোতি, আসিফ নজরুল সযত্নে তাদের লালিত করেছে। এবং কিভাবে মব সৃষ্টি করতে হয়। তবে আজকে একটা সংবাদ আজকে যে মানে এই যে সজীব আহমেদ ভুঁইয়া, সে নাকি হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, বিশাল বড় নামটা অবশ্য, এবং হচ্ছে বাচ্চা সমন্বয়, হ্যাঁ মানে শিশু সমন্বয়, মানে তিনি নাকি ওই ভিপি নূর আর কি ছিলেন 18-17-18 সালে, তার হাতে আর কি, মানে সেও একজন খুব বড় ফিগার আর কি, এইরকম আর কি মুজিববাদের কবর দেওয়ার, যারা কোদাল বেলচা নিয়ে নেমেছে আর কি মুজিববাদকে কবর দেবে বলে। আগামী সময়ে একটা বড় রকমের এই ধরনের ঘটনা যারা করে, মানে হার্ড রিয়াকশনারি যারা হয়, তাদের জন্যে মানে ইতিহাসের কতগুলো দণ্ড নির্ধারিত থাকে, কালক্ষণ সময় সেটার জন্য অপেক্ষা করে, মানে এখন করছে করে নাও আর কি। এটা আমি অ্যাডিশন করছি সুজিত, আপনি একদম ঠিক বলেছেন। আপনি যদি ইতিহাসকে দেখেন, ইতিহাসে যারা যারা ফ্যাসিস্ট, স্বৈরাচারী, যেমন ধরুন হিটলার কি করলো, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে শত্রু বানিয়ে দেখালো যে তোমার অর্থ, তোমার চাকরি, তোমার শিল্প, সবকিছুর জন্য দোষী হচ্ছে এই ইহুদিরা, সুতরাং তাদেরকে গ্যাস চেম্বারের ভিতরে নিক্ষেপ করে। সেরকম ভাবে আপনি দেখবেন এখন যাই কিছু হোক না কেন বাংলাদেশে, সবকিছু হচ্ছে মুজিববাদ। বাংলাদেশের যে কোনো কিছু মানে যেটাই হোক সেটা হচ্ছে মুজিববাদ। মুজিববাদ বলে কোনো কনসেপ্ট ছিল কোনোদিন শুনেছেন এর আগে? শেখ মুজিবুরও বলেননি, কেউ শেখ হাসিনাও বলেননি, শেখ হাসিনাও বলেননি কখনো, বা আওয়ামী লীগও বলেনি, আওয়ামী লীগও কোনোদিনই বলেনি মুজিববাদ। ঘটনা হচ্ছে যেমন কোটা বিরোধী আন্দোলনের সময় কোটা প্রথা ছিল না, একদম একটা আর্টিফিশিয়াল আপনার কাল্পনিক একটা ন্যারেটিভকে সামনে নিয়ে এসে কোটা না মেধা, কিন্তু সে সময় কোটা ছিল না। সেরকম ভাবে ওই আন্দোলন যেহেতু সফল হয়েছে, যে কোটা না মেধা একটা কাল্পনিক ন্যারেটিভ সামনে নিয়েছে, এখন সেভাবে মানে একটা কাল্পনিক ন্যারেটিভ সামনে নিয়েছে জনগণকে, আপনার ওই ফ্যাসিস্ট হিটলারের মতো একটা জনগণকে আক্রমণ করার কৌশল হচ্ছে এটা একদমই। এবং এই কণ্ঠস্বরটা বা এই ধরনের আমরা পরিচিত কি ধরনের বলে, লাইফ হেল করে দেবে বলেছে জাহাঙ্গীর আলম, বলেছে যে আওয়ামী লীগ বা যাদেরকে দেখবে একেবারে শেষ করে দাও, লাইফ হেল করে দেবে, এমনটাই জাহাঙ্গীর আলম বলেছেন। আমাদের সঙ্গে একজন কমেন্ট পাঠিয়েছেন, কমেন্টটা একটু নিয়ে নেব দ্রুত, কমেন্টটা দ্রুত নেব। ইউনুসের পদত্যাগ চাই, মাইউজ মিয়া তিনি লিখেছেন ইউনুসের পদত্যাগ চাই। গোটা বাংলাদেশ জুড়ে হয়তো আগামী সময় এই দাবি খুব জোরালোভাবে আসতে চলেছে। ইউনুসের পদত্যাগ চাই, বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের রেজিমেন্ট হয়ে কাজ করছে।
বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের রেজিমেন্টের হয়ে কাজ করছে। এর থেকে স্বাধীন একটি দেশের সেনাবাহিনীর কাছে আর কি অপমানজনক কথা হতে পারে, যে একটি রাষ্ট্র যার হাত থেকে মুক্তি নেওয়ার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, বহু মানুষের মা বোনের ইজ্জতকে যারা ধুলোয় লুটি দিয়ে ভেবেছিল যে বাংলাদেশকে স্বাধীন করা যাবে না, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই পুরনো দিনের সেই ছবিগুলো, এই ছবিগুলোর অনেকটাই ভারতের ফিল্মস ডিভিশনের তৈরি করা, অনেকটা রয়েছে বাংলাদেশের প্রথিতযশা একজন শেখ মুজিবরের অত্যন্ত প্রিয় একজন চিত্র পরিচালক জাহির রহমানের তোলা। এরকম বহু মানুষ কিন্তু ইতিহাসের সেই দলিলগুলো জানিয়ে দিচ্ছে। সেই সময় এসেছে, চারিদিক থেকে অবরুদ্ধ করে দিয়েছিল সেদিন গোপালগঞ্জকে, আবারও সেই পরিস্থিতি। এটা সত্যি, মানে গোপালগঞ্জ কি যে কোনো ক্ষেত্রে ডু অর ডাই। অগাস্ট মাসে ভারতে 1942 সালে মহাত্মা গান্ধী দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরকম একটা পরিস্থিতি এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। সেই জুলাই মাস যা এখন অতিক্রান্ত হচ্ছে, একদিকে বলছে নাহিদরা বলছে তারা তাদের উৎসব এবং পালন করছে জুলাইয়ের অভ্যুত্থান, অন্যদিকে আজকে তোমাদের মানে ছাত্র লীগ বা যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তারা আজকে প্রতিহত করার চেষ্টা করছে মুজিবুর রহমানের কবরস্থানকে। এই লড়াইয়ে জিতবে কে? সাজেদুর। ধন্যবাদ। এই লড়াই আসলে আপনি দেখেন বরাবরই স্বাধীনতার সপক্ষে শক্তি জিতেছে, এবং আমাদের বাংলাদেশে এই স্বাধীনতার সপক্ষে শক্তি এই আওয়ামী লীগ, যুবলীগ, এই আওয়ামী লীগের নেতৃত্বাধীন যত দল আছে তারাই জিতবে। এবং স্বাধীনতার বিরোধী অপশক্তি যারা এই বাংলাদেশকে দখল করে এখন তারা ক্ষমতার এই দেখায় আমাদের দমন নিপীড়নে করছে। এবং এই যে সরকার, ইউনূস সরকার, এই সরকার বেশি দিন স্থায়িত্ব পাবে না। আপনারা দেখতেছেন সারা দেশে যে পরিমাণ মব সৃষ্টি করে মানুষের উপর জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অবৈধভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ পরিবারের সদস্যদের যেভাবে হয়রানি করা হচ্ছে, তাতে দেশের অবস্থা অতি সত্তরই অনেক খারাপের দিকে আগাচ্ছে। এবং খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা হয়তো দেশটাকে কিনে নিয়েছে, সেইভাবেই তাদের ব্যক্তিগত সেনাবাহিনী এখন তাদের কথা শুনে 4-5টা নেতাদের বাঁচাতে তারা তাদের প্রোটোকল দেওয়ার জন্যই তারা গোপালগঞ্জের নির্বিচারে গুলি চালিয়েছে। এবং এখন পর্যন্ত আপনারা গোপালগঞ্জের পরিস্থিতি যদি দেখেন, নৌবাহিনী একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় এই পরিমাণ মানে আমরা চেষ্টা করছি। সাজেদুর, তোমাকে ধন্যবাদ। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি জানি যে এই ধরনের কথাবার্তাগুলো বললে আজকের বাংলাদেশে কি পরিস্থিতি হতে পারে বা হয় সে সম্পর্কে সম্যকভাবে অবহিত। তবু বলবো, এই যে লড়াইয়ের মধ্যে যে আত্মপ্রত্যয়ের কথা তুমি বললে, এটা নিঃসন্দেহে সময়ের কাছে এক দলিল বা দস্তাবেজ হিসাবেই থেকে যাবে, এটা নিঃসন্দেহে বলতে হয়। ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং তারও প্রত্যয় দীর্ঘদিন ধরে এই বিষয়টাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির হয়ে বারবার করে তার বক্তব্য এরকমভাবে জ্যোতি এরকম তুলে ধরছে। এবং অবশ্যই আমরা চাইব যে গোটা পৃথিবীর বিবেক এই ক্ষেত্রে কিন্তু জাগ্রত হওয়া উচিত। কিভাবে এটা হতে পারে, কেন এইভাবে বাংলাদেশের মানুষের উপর এরকম নারকীয় অত্যাচার চলবে, আর যা যদি হয় তাহলে বিচার হবে তো নিঃসন্দেহে আগামী সময়। এই সমস্ত দিক থেকে আমি বলবো যে গোটা বিশ্বের বিবেক যেন একটা এগিয়ে আসে। এই রকম অত্যাচার, রক্তপাত, এগুলো কোনোভাবেই কাম্য নয়। ধন্যবাদ, নমস্কার।